কালকে উত্তর পূর্বে 7টি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সে হাই অ্যালার্ট জারি করলো বিএসএফ। এবং হাই অ্যালার্ট জারি করার পর মেঘালয়কে কেন্দ্র করে একটি স্পেশাল অপারেশন, যার নাম দেওয়া হয়েছে অপারেশন অ্যালার্ট, সেই অপারেশন অ্যালার্ট কিন্তু চালু করলো বিএসএফ জওয়ানরা। এই অপারেশন অ্যালার্টে কি হবে আমি আলোচনা করব। তবে আরেকটা জিনিস এক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারী সমস্যা, তা কিন্তু ভারতের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, কারণ এই অনুপ্রবেশকারী ইস্যু কমার কোনো সম্ভাবনাই নেই। দেখুন, এই অনুপ্রবেশকারী ইস্যু কিন্তু আগেও ছিল। আগের ইস্যুটার সঙ্গে এখনকার ইস্যুর পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। আগে যারা বাংলাদেশ থেকে এদেশে আসতেন, অনুপ্রবেশকারী হওয়ার চেষ্টা করতেন, তারা তাদের জীবন জীবিকার তাড়নায় আসতেন। তারা আমাদের দেশে আসতেন, আমাদের দেশে একটু বেটারমেন্টের আশায় আসতেন, বিভিন্ন জায়গায় কাজবাজের সন্ধান করতেন, জাল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট খুব সহজেই তারা বানিয়ে নিতেন। কিন্তু এখন ঘটনা প্রবাহগুলো যদি পাশাপাশি সাজান, আপনারা দেখতে পাবেন এরা শুধুমাত্র জীবন জীবিকার জন্য যে ভারতে আসছে তা নয়, এরা সরাসরি ভারতের জাতীয় সুরক্ষার সঙ্গে রীতিমতো ছেলে খেলা করার জন্য কিন্তু ভারতে আসার চেষ্টা করছে। মেঘালয়কে কেন্দ্র করে অপারেশন অ্যালার্ট কেন কেন এই হঠাৎ করে সেনাবাহিনী নতুন অপারেশন চালু করলো? কারণ ঠিক দুদিন আগে এই সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বতেই এমন এক ঘটনা ঘটেছে যা কিন্তু আমাদের বিএসএফ যে জওয়ানরা আছে তাদেরকেও কিন্তু চমকে দিয়েছে। কেন আমি বলছি জাতীয় সুরক্ষা? কারণ এবার অনুপ্রবেশকারী হয়ে এদেশে আসার চেষ্টা করছে খোদ বাংলাদেশের পুলিশ কর্তারা। আপনারা জানেন ভারতের বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী, দলজিৎ সিং চৌধুরী পরের মাসে বা এই মাসের শেষে বাংলাদেশে যাবেন এবং বিজেপির উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে একটি মিটিং করবেন। সরাসরি হয়তো তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হবে যে কিসের জন্য বাংলাদেশের পুলিশের সঙ্গে জড়িত কর্তারা আমাদের দেশে আসার চেষ্টা করছেন। এবার বাংলাদেশের পুলিশের কর্তারা অর্থাৎ সরকারি কর্মচারী, তারা কি আমাদের দেশে বেটারমেন্টের জন্য আসছেন? তারা কি আমাদের দেশে শ্রমিকের কাজ করার জন্য আসছেন? তারা তো ঠিকাদারি বা মজদুরি করার জন্য আসছেন না। বাংলাদেশের পুলিশ কর্তা যখন ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন, তখন পরিষ্কার বোঝা যায় আসলে খেলাটা কিন্তু অন্য, এবং সেই খেলার হদিশ কিন্তু আমাদের গোয়েন্দারা ইতিমধ্যেই ধরে ফেলেছে। এবং সেভেন সিস্টার্সে অপারেশন অ্যালার্ট নামক এক স্পেশাল অপারেশন কালকে গভীর রাতে চালু করে দিল বিএসএফ জওয়ানরা, এবং সমগ্র সেভেন সিস্টার্স হাই অ্যালার্ট জারি করা হয়েছে কালকে ভারতের পক্ষ থেকে। অফিসিয়ালি এই ঘোষণা কিন্তু করা হয়েছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? যখন বাংলাদেশের পুলিশের এই দেশে আসার এই রকম ঘটনা সামনে আসে, ঠিক তখনই কালকে সীমান্তে এক দুর্ঘটনায় এক বিএসএফ জওয়ান মারা গেলেন, এবং সেই দুর্ঘটনার পিছনে সাসপিসিয়াস কিছু আছে নাকি তা নাকি তদন্ত করা হচ্ছে। কেন আমি বলছি এই কথা? কারণ কালকে এক অদ্ভুত ঘটনা ঘটেছে সাউথ দিনাজপুরের একটি জায়গায়, একটি বর্ডার এরিয়া মাধবপুর চেকপোস্টে বিএসএফ এক কর্মীর সঙ্গে। এই পার্টিকুলার জায়গাটি 260 কিলোমিটার জায়গা কিন্তু ভারত বাংলাদেশের বর্ডার একে অপরের সঙ্গে শেয়ার করে। 260 কিলোমিটার মানে বুঝতে পারছেন অনেকটা জায়গা। কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 200 কিলোমিটার, ফলে 260 কিলোমিটার, ফলে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিএসএফ এর ইলেকট্রনিক ফেন্সিং দেওয়া আছে। এবং এই পার্টিকুলার একটি জায়গার 30 কিলোমিটার জায়গা এমন আছে যেখানে কোনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, এবং ওই জায়গা থেকেই অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। দেখুন, অনুপ্রবেশকারী কিন্তু একটা বড় টার্ম। অনুপ্রবেশকারী মানে বাংলাদেশ থেকে যারা এদেশে আসছে তারা সকলেই অনুপ্রবেশকারী। এবার ক্যাটাগরিক্যালি আপনি যদি এর ডিভাইডেশনটা করেন, ভাগটা করেন, তাহলে বুঝতে পারবেন কারা জীবিকার জন্য আসছে, কারা আমাদের দেশে থাকার জন্য আসছে, অর্থাৎ তারা সাধারণ মানুষ, ধর্মীয় কারণে আসছে কিংবা রাজনৈতিক কারণে আসছে। তারা আলাদা শ্রেণীর মধ্যে পড়তে পারে, তাদেরকে নিয়ে সরকার অন্য রকম ব্যবস্থা নিচ্ছে, কখনো পুশব্যাক পুশিং করছে, আপনারা জানেন। কিন্তু এদের বাইরে একটা বৃহৎ অংশ আছে যারা সরাসরি বাংলা, সেভেন সিস্টার্স এবং ভারতকে অশান্ত করার জন্য আসছে। এবার এই যে পার্টিকুলারলি মাধবপুর চেকপোস্ট যার কথা আমি বলছি, সেখানে হঠাৎ করে বিএসএফ এর এই কাঁটাতারের মধ্যে ইলেকট্রিক চলে যায়, অর্থাৎ ইলেকট্রনিক যে ফেন্সিং গুলো আছে তা বিকল হয়ে যায়। এই বিকল হয়ে যাওয়ার পর বিএসএফ এর এক জওয়ান সেটিকে সারাতে যায়। অটোমেটিকলি এটাকে রিপেয়ার করা প্রয়োজন। এই রিপেয়ার করার সময় হঠাৎ করে নাকি ইলেকট্রিক চলে আসে এবং তিনি কারেন্ট শর্ট খেয়ে মারা যান।
এই ধরনের কিছু একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনা কিন্তু এখন আমাদের সামনে বিভিন্ন জায়গায় উঠে এসছে। মেইনস্ট্রিম মিডিয়া এগুলো নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা করছে না। কেন করছে না আমি জানি না। প্রশ্ন কিন্তু অনেক উঠে গেছে যে এই বিএসএফ জওয়ান যখন ইলেকট্রিক শক খেলেন তখন হঠাৎ করে কি এমন হলো যে তিনি কারেন্ট খেয়ে গেলেন, বিদ্যুৎ তার শরীরে চলে গেল। কেন এর পিছনে এত রহস্য ডানা বাজছে আপনারা হয়তো বুঝতেই পারছেন, আমি আর বিস্তারিত বলছি না। একাধিক এরকম ঘটনা বর্ডার এরিয়াতে হচ্ছে যেগুলো কিন্তু সিরিয়াস ইস্যু, সিরিয়াস কনসার্ন। আমি আপনাদের সামনে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে সজাগ এবং মানে একটুখানি অ্যাওয়ার করার জন্য। মেইনস্ট্রিম মিডিয়া এগুলো নিয়ে ধারাবাহিক যদি আলোচনা করে আমার মনে হয় আমাদের দেশ সুরক্ষিত থাকবে। যাই হোক, কালকে অপারেশন অ্যালার্ট চালু করে দিয়েছে সেভেন সিস্টার্সে ভারতের জওয়ানরা। সেখানে কি করা হচ্ছে? সেখানে স্পেশাল সিনিয়র অফিসারদের ডিপ্লয় করা হচ্ছে এই প্রথমবারের জন্য। দেখুন, সেভেন সিস্টার্স উত্তর পূর্বতে মেনলি আমাদের যে আর্মি আছে তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হয় ট্রাভেলিং পারপাসে। কারণ ঘন জঙ্গল, পাহাড়ি রাস্তা, নদী, বিপদসংকুল এরিয়া, খাদ, আপনারা বুঝতে পারছেন প্রচন্ড চ্যালেঞ্জিং একটা কাজ সেভেন সিস্টার্স এর বর্ডার অঞ্চলকে পাহারা দেওয়ার জন্য। এবার পাহারা দেওয়াটা বিএসএফ কর্মীদের কাছে, বিএসএফ জওয়ানদের কাছে তো ইটসেলফ এ চ্যালেঞ্জিং, কিন্তু আরো চ্যালেঞ্জিং কি জানেন? এইখানে ছোট 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 ভারতের বিভিন্ন বিদ্রোহী গ্রুপ বিদেশের টাকা নিয়ে ভারত সরকারের এবং ভারতীয় সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন করছে। ফলে দেশের বাইরে যেমন অনুপ্রবেশকারী সমস্যা হচ্ছে, দেশের ভিতরেও একাধিক বিদ্রোহী গ্রুপ কখনো চীন ফান্ডেড, কখনো আমেরিকা ফান্ডেড, কিংবা কখনো বাংলাদেশ এবং পাকিস্তানের ফান্ডিং নিয়ে ভারত সরকার এবং বিএসএফ এবং ইন্ডিয়ান আর্মির বিপক্ষে লাগাতার আন্দোলন করছে। ফলে এই সেভেন সিস্টার্সকে সামাল দেওয়া বিএসএফ জওয়ান এবং ভারতের আর্মির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত কঠিন। কারণ আপনাকে বাইরের শত্রু এবং দেশের শত্রু দুজনের বিপক্ষেই লড়তে হচ্ছে। ফলে এখানে ইমিডিয়েট আকারে সেভেন সিস্টার্সে কালকে সিনিয়র অফিসারদের ডিপ্লয় করা হয়েছে এবং যে জওয়ান ছিল সেই জওয়ানদের সংখ্যা হঠাৎ করে প্রায় ডবল করে দেওয়া হয়েছে এই সেভেন সিস্টার্সে। পাশাপাশি এখানে সুপারভাইজিং অপারেশন চালু করা হয়েছে জরুরিকালীন ভিত্তিতে এবং হাই নাইট ভিশন ইকুইপমেন্টকে করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে। এবং আমাদের যত আর্টিলারি, আমাদের যত মিসাইল সিস্টেম, আমাদের যত র্যাডার সিস্টেম সব কিন্তু সেভেন সিস্টার্সে হঠাৎ করেই অপারেশন অ্যালার্টের আন্ডারে ডিপ্লয় করা হয়েছে। কারণ গোয়েন্দাদের কাছে তথ্য আছে যে স্বাধীনতা দিবসের আগে বা স্বাধীনতা দিবসের দিন উত্তর পূর্বে কোনো বড় সড়ো আক্রমণের পরিকল্পনা বাংলাদেশের কোনো জঙ্গি বা নেটওয়ার্ক কিন্তু করার চেষ্টা করছে। এবার বুঝতে পারলেন এই পুরো বিষয়টা কেন সাসপিসিয়াস, কেন আমি এই কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। কারণ এরা আমাদের মধ্যেই মিশে যাওয়ার চেষ্টা করছে, আমাদের ভিতরেই কিন্তু কোথাও না কোথাও লুকিয়ে আছে আমাদের এই সমাজে। মনে রাখবেন, ওই দেশ থেকে হঠাৎ করে এসে আমাদের দেশের মধ্যে কিছু খারাপ কাজ করতে পারবে না যদি আমাদের লোকাল সাপোর্টটা না পায়। এখানে বারবার লোকাল সাপোর্টের কথা বলছি। যাই হোক, আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি কিছুদিন আগে অম্বরীশ বাবুর একটি ইন্টারভিউ করেছিলাম যেখানে তিনি বলেছিলেন রেডিও অ্যাক্টিভিটিকে কাজে লাগিয়ে লাগাতার বাংলা এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তিনি ভারতের উত্তর পূর্ব দিকটা নিয়েও কিছু কথা বলেন এবং দেখা যায় প্রত্যেক দিন রাতে রেডিও টেকনোলজির ফ্রিকোয়েন্সি ম্যাচ করে কুমড়ো, আলু, পটল এই সকল সবজির নাম এই সকল সবজির নাম আলোচনা করে, এই সকল সবজির নাম বলে কিছু নির্দেশ লাগাতার ওপার থেকে কিন্তু এপারে আসছে এবং এপার থেকে ওপারে যাচ্ছে। এখানে অম্বরীশ বাবু বলেছিলেন আসলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগলিজেন্সি দেখাতে শুরু করেছি। যেমন দেখুন, এখন স্মার্টফোনের যুগ, এখন সকলের কাছে ফোন থাকে, এখন সকলের কাছে উন্নত মানের কানেক্টিভিটি থাকে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? যখন পেহেলগাম হত্যাকাণ্ড হয়েছিল তখনও কিন্তু সন্ত্রাসবাদীরা স্মার্টফোন ব্যবহার করেনি, তারা কিন্তু চাইনিজ মেড হুন্ডাইয়ের একটি ডিভাইস ব্যবহার করেছিল এবং সেই ডিভাইসকে নিয়ে কিন্তু আমরা খুব সহজেই ট্রেস করতে পেরেছিলাম তারা পাকিস্তানের জঙ্গি। এখন বাংলা এবং বাংলাদেশের মধ্যে যারা কানেক্টিভিটি তৈরি করছে তারা ওয়াকি টকি এবং রেডিও টেকনোলজিকে কাজে লাগাচ্ছে। সেজন্য অম্বরীশ বাবুর মতো ব্যক্তিত্বরা সরকারকে সরাসরি চিঠি লিখেছিলেন
এবং বলেছিলেন এইভাবে অনলাইনে ওয়াকি টকি বন্ধ বিক্রি অবিলম্বে বন্ধ করুন, এবং এই ওয়াকি টকি সকলে মিসইউজ করছে এবং এই ওয়াকি টকির কোনো ট্রেস সরকারও রাখতে পারছে না, এবং এই ওয়াকি টকি কিন্তু বা ওয়াকি টকির মধ্যে এই কানেক্টিভিটি কিন্তু দেশের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে যাচ্ছে। কালকে সরকার অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে এই যে যত অনলাইন ওয়েবসাইট আছে, বিভিন্ন অনলাইন যে পোর্টালগুলো আছে যেগুলো ই কমার্স সাইট বলা হয়, ফ্লিপকার্ট আমাজনের মতো সাইট বলা হয়, সেখান থেকে চাইনিজ মেড ওয়াকি টকি বন্ধ করতে হবে। প্রথমত ওয়াকি টকিটা চাইনিজ মেড, এখানে একটা সমস্যা। দ্বিতীয়ত এগুলোর দাম অত্যন্ত সহজলভ্য হয়ে যাচ্ছে এবং এগুলো যে কেউ কিনে এগুলো কিন্তু এমন ভাবে ব্যবহার করছে যা কিন্তু দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। কালকে কিন্তু সরকার এই ওয়াকি টকি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এবং এই ই কমার্স সাইট থেকে যারা কিনবেন তারাও কিন্তু শাস্তির আওতায় ভবিষ্যতে পড়তে পারেন। সব মিলিয়ে ভারতের জওয়ান, ভারতের আর্মি মানে বিএসএফ জওয়ান, আর্মি, ভারতের ইন্টেলিজেন্স, গোয়েন্দা দপ্তর, হোম মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি সকলে একযোগে অনেক বেশি তোড়জোড় এবং অনেক বেশি পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন ভারতকে সুরক্ষিত রাখার জন্য। এটা পজিটিভ দিক, কিন্তু সব থেকে পজিটিভ দিক তখনই ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারবো যখন আমরা সাধারণ নাগরিকরা কিন্তু সুরক্ষিত থাকবে। যাই হোক, এই ভিডিও শেষ করার আগে আরো একটা ইন্টারেস্টিং খবর আপনাদের দিই। বাংলা আমাদের কখনো নিরাশ করে না, বাংলা থেকে এই খবরটা আমি দিচ্ছি যে কালকে ফের বাংলাতে আরো এক বাংলাদেশি আটক হয়েছে মালদা পুলিশের হাতে। সেই বাংলাদেশি যুবকের নাম হলো জুয়েল রানা, 25 বছর বয়স। তিনি বাংলাদেশে শাহাপুরে থাকেন। তিনি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, স্বাভাবিকভাবেই কোন জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন, মালদা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন, এবং বারবার আপনি দেখুন কতগুলো জায়গার নাম উঠে আসছে, সেই জায়গার নাম কিন্তু পরিবর্তন হচ্ছে না। মালদা, মুর্শিদাবাদ, এই যে বর্ডার এরিয়া, এই বর্ডার এরিয়ায় যে সংখ্যালঘু ভাইরা থাকেন সেই জায়গাগুলো দিয়ে এরা টার্গেট করার চেষ্টা করছে, এদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে। ফলে এতে কিন্তু ভারতের সংখ্যালঘু ভাইদের যে সম্মান সেগুলোও কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে কিছু ক্ষেত্রে। অনেকে এদেরকেও সন্দেহ করতে শুরু করছেন, যেটা উচিত নয়। কিন্তু এই বাংলাদেশিরা দিনের পর দিন পার্টিকুলার ওই জায়গাগুলোকে টার্গেট করছে, কারণ এরা বুঝে গেছে এই জায়গাগুলো থেকে ঢোকা কিছুটা সহজ। যদি বিএসএফ এর নাগাল একবার এড়িয়ে ঢুকে যাওয়া যায় তাহলে হয়তো তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারবে। যদিও কালকে তারা পারেনি। মালদা পুলিশ অত্যন্ত ভালো একটি কাজ করেছেন, বিএসএফ জওয়ানদের সাথে কোঅর্ডিনেট করে কালকে এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু বাংলা বারবার বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘাঁটি হয়ে উঠছে, জায়গা হয়ে উঠছে, সেটাও কিন্তু বিপজ্জনক। মনে রাখবেন অম্বরীশ বাবু কিন্তু বলেছিলেন এই ফ্রিকোয়েন্সি ম্যাচ করিয়ে যে সিগন্যালিং গুলো তিনি পেয়েছেন সেটা কিন্তু খোদ বাংলাতে বসেই, অর্থাৎ টার্গেটে কিন্তু বাংলা, উত্তর পূর্ব এবং সেভেন সিস্টার্স। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।